তেজদীপ্ত তারুণ্যের নেতৃত্বে ২০২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এসেছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তন কেবল ক্ষমতার অদলবদল নয়, বরং একটি রুগ্ন রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সম্মিলিত মুক্তির আহ্বান। দুর্নীতি, গুম, খুন, মব জাস্টিসের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলাই তরুণদের স্বপ্ন। সেই তরুণদের স্বপ্নের রাষ্ট্র কিভাবে গড়তে হবে, তাতে নাগরিকদের দায়িত্বই বা কেমন হবে, এসব নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন আগামীর বাংলাদেশ। সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। আজ আমাদের সাথে আগামীর বাংলাদেশে উপস্থিত আছেন 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকারকারী জাহাঙ্গীর আলম শান্ত। জাহাঙ্গীর আলম শান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে আপনি প্রথম স্থান অধিকার করলেন। যখন এই মুহূর্তে জানতে পারলেন আপনি যে আপনি প্রথম স্থান অধিকার করলেন, সেই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আমাদের রেজাল্ট 14ই ডিসেম্বর দুপুর 2টায় দেওয়ার কথা ছিল। তো আমি সেই মনে হয় 1:30 থেকেই শুরু করেছি ওয়েবসাইটে নিজের রোল এবং যে ওই ইউজার আইডি ওইটা দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছি, কিন্তু রেজাল্ট আসতেছে না। তারপর 2টার পরে অনেকক্ষণ চেষ্টা করলাম, তারপর আবার একটু ফেসবুকে গেলাম যে দেখি যে রেজাল্ট পাবলিশড হয়েছে কি না। তো তখন দেখলাম যে রেজাল্ট এখন না, রেজাল্ট 5টায় প্রকাশিত হবে। তো সেই টাইমটা তো আসলে এত টেনশন অনেক বেশি মনে হচ্ছে যে এখন মনে হয় আর সময় যাচ্ছে না। তারপর আমি বাইরে বের হলাম। আমি যেহেতু ফার্মগেটে থাকতাম, আমি তেজগাঁও স্টেশনের দিকে আসলাম হাঁটাহাঁটি করতে, যে একটু টাইম যাক। তো তারপর 5টার দিকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমি ফেসবুকে প্রথম দেখেছি যে মেডিকেলের যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে। তারপর আমি ওয়েবসাইটে ঢুকলাম, ফেসবুক থেকে দেখে যে প্রকাশিত হয়েছে। তারপর ওয়েবসাইটে ঢুকলাম, তারপর দেখলাম যে ইউজার আইডি আর যে আমার যে পাসওয়ার্ড ওইটা কপি করা ছিল, আমি পেস্ট করে শুধু বসাইছি ওয়েবসাইটে। তারপর রেজাল্ট দেখলাম যে আমার প্রথম যে রেজাল্টের যেদিকে নজর গিয়েছে সেটি হচ্ছে যে ফার্স্ট মেরিট পজিশন 1, শুধু 1 লেখা ছিল ওইটা। তারপর তো আমি কী করবো আমি বুঝতেছি না। তারপর একটা লাফ দিয়ে উঠলাম। লাফ দিয়ে ওঠার পর আমার সাথে আমার ফ্রেন্ড ছিল। আমি যখন আমার ফ্রেন্ডকে বললাম যে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, তারপর ও প্রথম কান্না শুরু করলো। আমি প্রথম কান্না করি নাই, ও প্রথম যখন কান্না শুরু করলো তখন ওর দেখা দেখি আমিও কান্না শুরু করলাম। তারপর তো একেবারে 2জন কান্নাকাটি, আমার মামাও ছিল এখানে। তারপর আমরা যেহেতু 3জনই থাকতাম, আমরা 2জন কান্নাকাটি করতেছি, মামাও কি করবে বুঝতেছে না, শুধু লাফালাফি চলতেছে রুমের মধ্যে। তারপর আবার একটা মুহূর্তে আমি একবারে, আমার যে বেড ছিল আমি একবারে শুয়ে গেলাম কান্না করতে করতে। তো ও কান্না করতেছিল, আমিও কান্না করতেছিলাম। তো আমার মনে হয় আমার জীবনের যে সেরা একটা মুহূর্ত ওইটা ছিল, এবং ওই মুহূর্তে যে কান্না করেছি এখনও আমার মনে হলে ভালো লাগে যে এত একটা ভালো আনন্দের মুহূর্ত ছিল। ওই কান্নাটা আমার মনে হয় জীবনের যে সেরা কান্না এবং সেরা একটা মুহূর্তের মধ্যে অন্যতম। আপনি যখন জানালেন আপনার বাবা মাকে, পরিবারকে নিশ্চয়ই ফোন দিয়ে জানিয়েছেন যে আপনি প্রথম হয়েছেন সারা বাংলাদেশের মধ্যে, সেই সময়টা আসলে আপনার বাবা মায়ের অনুভূতিটা কেমন ছিল? আমি যখন আমার রেজাল্টটা পেলাম, প্রথমে আমি একটু শিওর হওয়ার জন্য আবার একটু ফেসবুকে ঢুকলাম, যে দেখি, তারপর দেখলাম যে মেডিকেলে দেশ সেরা শান্ত, তখন কনফার্ম হলাম। তারপর আবার ওয়েবসাইটে একটু রিফ্রেশ দিয়ে আবার দেখলাম। দেখার পর আপনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন? বিশ্বাস করতে পারতেছি, কিন্তু আমি শিওর হওয়ার জন্য যে আমি শিওর হই, একেবারে ভুল তো না কিছু। তারপর শিওর হওয়ার জন্য আমি এবার দ্বিতীয়বার ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পর তারপর যখন কনফার্ম হলাম, তখন আমি প্রথমেই বাড়িতে কল দেওয়ার চেষ্টা করতেছি। বাড়িতে আব্বুকে কল দিলাম। কল দেওয়ার পর আমি শুধু এত এক্সাইটেড ছিলাম, শুধু এতটুকু কথা বলতে পারছি যে আব্বু আমি মেডিকেলে ফার্স্ট হয়েছি, আর কিছু বলতে পারি নাই। ওই মুহূর্তে আমার মুখ দিয়ে আর কিছুই আসে নাই। তারপরে বিভিন্ন জায়গা থেকে কল আসা শুরু করলো, এই জায়গা থেকে ওই জায়গায় আমার বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে কল দেওয়া শুরু করলো। আমি একটা কলও ধরতে পারি না, এরকম একটা অবস্থা। আমার সাথে যারা ছিল তারাই মূলত কল দিয়ে সবাইকে রেজাল্ট জানিয়েছে। এবং আমি শুধু আমার বাড়িতে আমার আব্বুকে জেনেছি এতটুকুই, আর কিছু ওই দিনে আমি আর কিছু করতে পারি নাই। এই যে আপনি মেডিকেলে প্রথম হলেন এবং সারা বাংলাদেশের মধ্যে প্রথম হলেন, এই জার্নিটা তো আসলে অনেক কঠিন হওয়ার কথা। সেই জার্নিটা একটু আপনার কাছে জানতে চাইবো যে কতটা কঠিন ছিল এই পথটা। আসলে মেডিকেল, যেহেতু আমি এইচএসসির আমার একাডেমিক থেকে আমি ডিসিশন নিই যে আমি মেডিকেলেই পড়বো, মেডিকেলের জন্যই চেষ্টা করব। তো আমার ক্ষেত্রে আমি যেহেতু প্রথম থেকে শুরু করি, আমাদের ক্লাস শুরু হয় হচ্ছে 2023 সালের অক্টোবরের 8 তারিখ থেকে।
তো প্রথম দিকে মেডিকেলের টার্গেট ছিল না, শুধু ভাষা যে ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো হয়তো এরকম, কিন্তু একেবারে যে ডিটারমাইন্ড মেডিকেলের জন্য সেটা মূলত 1-2 মাস পরে, মানে 2023 সালে ডিসেম্বর, তো ওই টাইম থেকে আমি ডিসিশন নেই। তো ওই টাইম থেকে আসলে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা ছিল সেটি হচ্ছে যে আমি তো এত বছর, প্রায় 15-16 বছর গ্রামের বাড়িতে ছিলাম, বন্ধু বান্ধব ছিল, আমার মা বাবা আমার পাশে ছিল, আমার বোন ছিল, সবাই ছিল, আত্মীয় স্বজন ছিল। তো ঢাকায় এরকম একটা পরিবেশ যে জায়গায় আমার মানে চেনা পরিচিত তেমন কেউ নেই, আমার কোনো বন্ধু বান্ধব নেই, সম্পূর্ণ নতুন একটা পরিবেশ ফার্ম গেটে, এবং আমার কলেজে সম্পূর্ণ নতুন একটি পরিবেশ। তো আসলে সেই পরিবেশটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এমন একটা নতুন পরিবেশে কিভাবে আমি কি করব, কোন জায়গায় পড়ব, কোন টিচারের কাছে পড়লে ভালো হবে, এই বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং ছিল। তারপরে আবার তো আরেকটা জিনিস ছিল যে ফার্ম গেটে যেহেতু বাইরে ফার্স্ট ইয়ারে বাইরে হোস্টেলে থাকতাম, তো ওইখানের যে খাবার দাবার, থাকার পরিবেশ, ওইটাও তো আমার জন্য, আমি যেহেতু অভ্যস্ত ছিলাম না বাইরের হোস্টেল লাইফে, তো সেটাও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। এবং অন্যান্য যে পড়াশোনার বিষয়, ওইটাও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ আমার জন্য, আমার যেহেতু বড় ভাই না, আমি পরিবারের সবার বড়, আমার সব ডিসিশনগুলো আমার নিজেরই নেওয়া লাগতো যে আমি কোথায় পড়বো, কী করব। তো যাক, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া, আমাকে প্রতিটা মুহূর্তে আমি যে সঠিক পথে থাকতে পেরেছি এবং কোন জায়গায় পড়লে ভালো হবে, আমার জন্য কোনটা সুইটেবল, সেই ডিসিশনগুলো আমি নিজে, যে এই ডিসিশনগুলো আপনি নিজেই নিয়েছেন, নিশ্চয়ই হচ্ছে যে এর পেছনে কেউ না কেউ কাজ করেছে, বা কোনো বড় ভাই কিংবা কোনো টিচার, কিংবা হচ্ছে যে আপনার পরিবারের কোনো অভিভাবক, যার কাছে আপনি ফোন দিয়ে বা যার সাথে কথা বলে আপনি আপনার ডিসিশনগুলো বা সিদ্ধান্তগুলো নিতে পারতেন, তাদের কথা একটু জানতে চাইবো। আমার মানসিক শক্তির সবচেয়ে বড় জায়গা যেটা ছিল যে আমার মা বাবা, কারণ আমি যখন বাড়ি থেকে বের হয়েছি যে ঢাকায় গিয়ে পড়াশোনা করব, তখন আমার মা বাবা আমাকে এমন কিছু বলে দেয় না যে তোর এটা করতে হবে বা ওইটা করতে হবে, এমন কিছুই বলে দেয় না। আমি নিজের ইচ্ছা মতোই প্রথম দিক দিয়ে বলেছি যে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়বো, বলছে আচ্ছা ঠিক আছে পড়। তারপরে আবার যখন 2 মাস পরে বললাম না আমার মনে হয় মেডিকেলে পড়লে আমার জন্য ভালো হবে, তখন বলে ঠিক আছে তুই যেটাতে ভালো মনে করিস ওইটাতেই যা। তো আসলে এরকম এখন পাওয়া একটু মুশকিল, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবকরা একটু চাপ দেয় যে তোকে এটা হতে হবে ওইটা হতে হবে। আমার বাড়ি থেকে এরকম চাপ ছিল না। আমি যেই সময় যেই ডিসিশন নিয়েছি যে আব্বু আম্মু আমি এটাতে পড়তে চাই, এখন আমার এই কোর্সটা কেনা লাগবে, আমার এই বই কেনা লাগবে, একবারও বলে নাই যে কী জন্য করা লাগবে বা অন্য কোনো কিছু জিজ্ঞেস করে নাই। শুধু আমি বলছি, আমাকে যতটুকু সাহায্য করা দিয়ে ওনারা করেছেন। আপনি বলছিলেন যে আপনার পরিবারের মানুষজন আপনাকে ভীষণ সাপোর্ট করেছে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, একটু অন্যরকম, যে আমরা আসলে যখন ছোটবেলায় আমাদের তোমার জীবনের লক্ষ্য একটা রচনা আসতো, তখন আমরা বিভিন্নজন বিভিন্ন রকম লিখতাম। আপনি কি লিখতেন এই মিন লাইফে? এমিন লাইফে একেবারে ছোটবেলার কথা যদি বলি তাহলে লিখতাম যে ডাক্তার, ওই সময় না বুঝে। তারপর আবার যখন বড় হলাম ক্লাস 9-10, ওই টাইমে আমি আবার করোনার পরে বিশেষ করে ওই টাইমে আমি আবার চাইতাম যে বিসিএস ক্যাডার হওয়ার জন্য। তখন আমি আবার বিসিএস ক্যাডার লিখতাম যে আমি একজন বিসিএস ক্যাডার হতে চাই। বিসিএস ক্যাডার তো ওই টাইমে আমি খুব জানতাম না যে কি কোন ক্যাডার কি, ওই বিষয় না, শুধু জানতাম যে আমি বিসিএস ক্যাডার হতে চাই। ওই টাইমে 9-10 এবং করোনার পরে যেটা 8 থেকে 9-10 পর্যন্ত আমি মানে ওইটাতেই ছিলাম যে বিসিএস ক্যাডার হব। একটু স্কুল জীবনটা শুনতে চাই, যে স্কুলের জীবনটা কেমন ছিল, কোথায় পড়াশোনা করেছেন, এসএসসি কোথায় হয়েছে, এইচএসসি কোথায় হয়েছে, একটু জানতে চাই। আমার প্রাইমারি স্কুল ছিল অক্সফোর্ড মডার্ন একাডেমি বারুইচা, এবং আমার যে হাই স্কুল ছিল সেটা ছিল বারুইচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল বারুইচাতেই। ওইটা আমার গ্রাম, পাশাপাশি গ্রাম, আমার গ্রাম যেহেতু খামারের চর, ওইটা বারুইচা পাশাপাশি গ্রাম। ওইখান থেকে আমার বাড়ি থেকে ওইখানের দূরত্ব মোটামুটি 7-8 মিনিট এরকম হেঁটে যেতে। তো ওই স্কুল জীবনে যদি বলি, আসলে ওই টাইমে যে পড়াশোনার প্রতি খুব বেশি পড়াশোনা করতাম এরকম না, কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। কারণ আমার আব্বু বলতো যে ছোটোবেলা যখন আমি ক্লাস প্লে থেকে শুরু করেছি পড়াশোনা, যেহেতু কিন্ডারগার্টেনে পড়েছি, তো আব্বু বলতো যে আমি যখন ছোটোবেলায় ক্লাস প্লেতে ভর্তি হওয়ার আগেই আমাদের ওইদিকে ছিল যে ব্রাকের সম্ভবত একটা স্কুল ছিল প্রাইমারি লেভেলে, তো ওইখানে আমাকে ভর্তি করার জন্য যখন নেই, তখন আচ্ছা এভাবে আসলে কানে ধরা লাগতো। তো আমি ওই টাইমে ওইভাবে কানে ধরতে পারতাম না, আমি নাগাল পেতাম না। তো তখন আমাকে ভর্তি করে নাই। তখন আমি খুব কান্নাকাটি করতাম যে আমাকে কেন ভর্তি করলো না, আমি তো স্কুলে যেতে চাই, পড়াশোনা করতে চাই। তখন আব্বু আমাকে একটা ব্যাগ কিনে দেয়। আমার এখনও ওইটা মনে আছে যে ওই ব্যাগের মধ্যে Ben 10-এর একটা কার্টুন ছিল পেছনের দিকে। ওই ব্যাগটার কথা এখনো মনে পড়ে, এবং সেই কাহিনীগুলো বা সেই গল্পগুলো আমি বাড়িতে এখনো বলি যে আমি স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করতাম।
তো আগ্রহ ছিল, কিন্তু যেহেতু গ্রামে থাকতাম, খেলাধুলা, বন্ধু বান্ধব সবকিছু যেহেতু একটু মজা আড্ডা এগুলা যেহেতু ছিল, খুব বেশি পড়াশোনা করতাম না ওই টাইমে, কিন্তু পড়াশোনার প্রতি যে আগ্রহ এটা আসলে ভিতর থেকে আমার ছিল যে আমি পড়াশোনা করে কিছু একটা করব। তো প্রাইমারি শেষ করে অক্সফোর্ড থেকে প্রাইমারি শেষ করে যখন বাড়িচা রেসিডেন্সিয়ালে ভর্তি হলাম, তখনও মোটামুটি সবাই ভালো স্টুডেন্ট হিসেবে জানতো। আমি ওই টাইমে অনেক বেশি পড়াশোনা করতে এরকম না, কিন্তু সবাই ভালো স্টুডেন্ট হিসেবে জানতো, আর রোলও মোটামুটি ভালো থাকতো। কিন্তু করোনার পরে যে টাইম, ওই টাইমে আসলে যেহেতু আমার একটা বিশাল গ্যাপ পড়ে যায়, আমি মোটামুটি পড়াশোনা থেকে অনেকটা ছিটকে যাওয়ার উপক্রম এরকম। তো তারপর আবার করোনার ধাক্কা সামলে আবার যখন করোনার ধাক্কাটা কেমন করে সামলালেন এবং সেই সাথে আপনার সফলতার গল্প এবং পরিশ্রমের গল্প দুটোই শুনবো। তবে তার আগে সময় হচ্ছে আমাদের একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরে এসে আমরা শুনবো। আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে উপস্থিত আছি আমি সোনিয়া ফিনিশিতা এবং আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকারকারী জাহাঙ্গীর আলম শান্ত। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। বিরতির আগে আপনার কাছে জানছিলাম যে করোনার সময়টায় আপনি পড়ালেখা থেকে একটু দূরে চলে গেলেন, এরপরে আপনি আবার কিভাবে পড়ালেখায় আসলেন এবং কিভাবে আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন? করোনার পরে যে টাইম, ওই টাইমে যেহেতু আমি পড়াশোনা থেকে একটু ছিটকে যাচ্ছিলাম, তখন সেটা যখন আমি বুঝতে পারতেছিলাম আসলে যে রেজাল্টগুলো দেখে বুঝতে পারতেছিলাম যে আমি কোন জায়গায় ছিলাম, এখন কোন জায়গায় আসলাম। তো তখন আবার ভেতর থেকে একটা উপলব্ধি আসলো যে আবার তো পড়াশোনা করতে হবে, কারণ সামনে এসএসসি পরীক্ষা, ওইটাতে ভালো করতে হবে। সামনে যদি ভালো করতে চাই, আগে তো এসএসসি ভালো করে এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে হবে। তো তখন আবার শুরু করলাম পড়াশোনা, এবং এসএসসি টেস্টের পর এবং টেস্টের কয়েক মাস আগে থেকে সর্বোচ্চ যে পরিশ্রম ওইটা করেছি, যার ফলে আমার এসএসসিতেও জিপিএ 5 ছিল, সবগুলো সাবজেক্টে জিপিএ 5 ছিল। বাড়ি থেকে বের হওয়ার পরে আপনার হোস্টেল জীবন, এর আগে কখনো আপনি হোস্টেলে ছিলেন না, সেই সময়টা একটু জানতে চাই যে হোস্টেলের সময় তো আসলে অনেকের অনেক ধরনের মজার ঘটনা থাকে। আপনি কি বন্ধু বান্ধবের সাথে দুষ্টুমি করতেন নাকি শুধু পড়াশোনাই করতেন? ওই টাইমে আসলে যেহেতু বাইরের হোস্টেলে থাকতাম, তারপর হচ্ছে ওই ফার্মগেট এলাকায় নতুন, আমার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না বললেই চলে। আমি শুধু সপ্তাহে মনে হয় প্রতি সপ্তাহে একদিন বাইরে সূর্য আলো দেখতাম, এরকম একটা অবস্থা ছিল যে যেহেতু কারোর সাথে পরিচিত নেই। নামাজ যদি পড়তাম সেটাও রুমের মধ্যেই পড়তাম, যে উপর থেকে 4-5 তলা থেকে নেমে আবার যাব, তো রুমের মধ্যে নামাজ পড়তাম। শুধু শুক্রবারে জুমার নামাজের সময় বেরোতাম। এরকম হয়েছে যে 7 দিন পরে আমি বের হয়েছি, এরকমও আমার ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, একটু জানতে চাই যে যারা ডাক্তার হয় তারা তো সবসময় আসলে মানুষের সেবার জন্যই আসলে নিজের জীবনটা নিবেদিত করে দেয়। আপনার কাছে জানতে চাই যে ডাক্তার হওয়ার পরে আপনি আসলে কিভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান? আসলে আমি যে এই পেশায় আসার পেছনে মূল কয়েকটি কারণ যদি বলি, তাহলে আমার মা ছোটবেলা থেকে বলতো, তুই যেই পেশায় বেছে নিস সেটা তোর ইচ্ছা, কিন্তু এমন একটা পেশা বেছে নিবি যার মাধ্যমে মানুষের সেবা করা যায় এবং মানুষের সাথে তুই সংযুক্ত থাকতে পারিস। তো সেটা আমি একটু ভেবেচিন্তে দেখলাম যে যদি কোনো পেশার মাধ্যমে, সব পেশার মাধ্যমে আসলে মানুষের সেবা করা যায়, ইচ্ছা থাকলে যে কোনো পেশার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো যায়। তো আমি ভেবে দেখলাম যে ডাক্তারি পেশার মাধ্যমে বা চিকিৎসক যে পেশা, ওইটার মাধ্যমে আমি সরাসরি মানুষের সাথে কানেক্টেড থাকতে পারি। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণরা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, এই তরুণরাই তো আসলে আগামীর বাংলাদেশ। এই তরুণদের চোখে আগামীর বাংলাদেশটা আসলে কেমন, আপনার কাছে জানতে চাই। আসলে আগামীর বাংলাদেশের কথা যদি বলি, যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ওইটার পরে আসলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিমুক্ত এবং বাংলাদেশে একটি সুশৃঙ্খল এবং বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, আমি যেহেতু ওই পেশাতে আছি, চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি বলি, আসলে আমি ছোট মানুষ, কিন্তু অবশ্যই তো আমার একটা চিন্তা ভাবনা থাকতেই পারে। সেটাই যদি বলি যে আমাদের দেশের মানুষ বাইরে গিয়ে চিকিৎসা করা লাগে, ইন্ডিয়াতে যাওয়া লাগে এবং সিঙ্গাপুর এবং বিভিন্ন মানে অনেক কস্টটা ওইটা অনেক বেশি। তো আমি চাই আমাদের দেশের মানুষ বাংলাদেশেই থাকুক, এবং শুধু বাংলাদেশের মানুষ যে বাংলাদেশে থাকবে এরকম না, সারা পৃথিবী থেকে মানুষ বাংলাদেশে আসবে, এরকম একটা আমার ইচ্ছা আছে। পরিবর্তনের যে বাংলাদেশ, সেই পরিবর্তনের বাংলাদেশ থেকে আপনারা কি আশা করছেন? পরিবর্তনের বাংলাদেশের কথা যদি বলি, যে প্রথমেই বললাম যে যেহেতু অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে বিনির্মাণের একটা নতুন সুযোগ পেয়েছি, তো সেই সুযোগটা আসলে হাতছাড়া করলে আবার সেই সুযোগ আমরা কখন পাবো সেটা তো কোনো গ্যারান্টি নেই, বা আদৌ পাবো কিনা। কিছুদিন আগে আপনাকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন এবং তিনি আপনাকে উপহার দিয়েছেন, সাক্ষাৎকার হয়েছে আপনার সাথে তার। একটু সেই সময়টা জানতে চাই যে কি কথা বললেন তার সাথে, কি বললেন তিনি আপনাকে?
আসলে আমি ওনার সাথে একটি যে সাক্ষাৎকার, ওইখানে ওনার কাছে দোয়া চেয়েছি এবং আমি যে বাংলাদেশে পড়াশোনা শেষ করে বাংলাদেশে থাকতে চাই, সেই আশাবাদ আমি ওনার কাছে ব্যক্ত করেছি। যদি সেই পরিবেশ থাকে অবশ্যই আমি বাংলাদেশেই থাকতে চাই। সেটা আমার একেবারে মন থেকে ইচ্ছা যে আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের মানুষের জন্য কিছু করি এবং যে আমি আমার বাড়িতে ওনাকে দাওয়াত করেছি। উনি সেই সময়টা কি বললো আপনাকে? উনি আসলে খুবই আন্তরিকতার সহিত আমার কথা শুনেছেন, আমার জন্য দোয়া করেছেন এবং আমি যখন ওনাকে কথা বলতেছিলাম, উনি আমাকে আঙ্কেল বলে সম্বোধন করার জন্য বলেছেন এবং আমার বাড়িতে যাওয়ার কথা যখন বললাম তখন উনি এটাও আশ্বাস দিয়েছেন যে যদি আমি সামনে আরও ভালো কিছু করি তখন আমার বাড়িতে উনি যাবেন, এরকম আশ্বাস উনি আমাকে দিয়েছেন। যে উনি আপনার কাছে যেই স্বপ্নটার কথা বললেন, বা আপনি আপনার যে স্বপ্নটা আপনি ওনার কাছে বললেন, এবং উনি বললেন যে আসলে যে আপনি যদি পরবর্তীতে আবারও, আপনি যখন তাকে দাওয়াত দিলেন আপনাদের বাসায়, তিনি বললেন যে তিনি যাবেন যখন আপনি আবারও তাকে একটা ভালো সুখবর দিতে পারবেন। সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনি কিভাবে আগাবেন? আমাদের যেহেতু এখন MBBS 5 বছর পড়াশোনা, তারপর এক বছর ইন্টার্নশিপ, তো ওইটা শেষ করার পরে যে কোনো একটা নির্দিষ্ট সেক্টর আমার কাছে যেটা ভালো লাগে তো সেটাই ঢোকার চেষ্টা করব এবং আমার জায়গা থেকে যতটুকু পরিশ্রম করা দরকার পড়াশোনার জন্য, যতটুকু পড়াশোনা করা দরকার ততটুকুই করব এবং যাতে আমি একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে পারি, তার জন্য যতটুকু পরিশ্রম করা লাগে ইনশাল্লাহ আমি করব। দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে চাচ্ছে, সেখানে আসলে তরুণরা কিভাবে ভূমিকা রাখবে? আসলে আমরা যদি দেখি যে বাংলাদেশের মানুষের প্রেক্ষাপট যদি দেখি যে আমরা যদি, যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমরা যদি সবাই নিজের জায়গা থেকে নিজের যে জায়গা থেকে যদি দেশের জন্য ভালো কিছু করার ইচ্ছা থাকে, তাহলে সবাই যদি নিজের জায়গা থেকে করে তাহলেই সম্মিলিতভাবে দেশের জন্য ভালো হবে এবং সুন্দর বাংলাদেশ নির্মাণের যে অগ্রযাত্রা সেটাই অংশগ্রহণ করব। তাহলে নিজের যতটুকু প্রতিদিনের যে ডেইলি যে যতটুকু কাজ করা লাগে এবং অন্যান্য যে সেক্টরে আছে, যে পেশায় আছে, সবার যদি সেই একটা চিন্তা চেতনা থাকে যে আমি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করব, তাহলেই আসলে একটি সুন্দর এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি মনে করি। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং যারা আসলে ভাবছেন যে তারাও ডাক্তারি পেশাটায় আসতে চান বা তারা হচ্ছে যে ভবিষ্যতে ডাক্তার হতে চান, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আসলে এই মুহূর্তে যারা দেখতেছেন, যারা ভবিষ্যতে ডাক্তারি পেশায় আসতে চান, তাদের উদ্দেশ্যে যদি আমি বলি তাহলে যেহেতু আমাদের একটি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে মেডিকেল যে সেক্টর ওইটাতে আসা লাগে, তো অ্যাডমিশন টেস্টের যে একাডেমিক SSCর যে একাডেমিক 2 বছর ওইটা খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিক 2 বছর যদি কেউ ভালো করে পড়াশোনা করে, তার জন্য আসলে অ্যাডমিশনটা খুবই সহজ হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে ছিল যে একাডেমিকে ভালো ছিল, সেই কারণে অ্যাডমিশনটা আমার খুব একটা সমস্যা হয় নাই। তো যারা এখন ভবিষ্যতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে এবং ডাক্তারি পেশে আসতে চায়, তারা একাডেমিক থেকে ভালো করে পড়াশোনা করবে এবং বিশেষ করে মূল বই যদি কেউ ভালো করে পড়ে মেডিকেলের ক্ষেত্রে, তাহলে আসলে তার জন্য চান্স পাওয়াটা খুবই ইজি। কেউ যদি আসলে ভালো করে পড়াশোনা করে এবং সে ইচ্ছা পোষণ করে যে সে ভালো করতে চায়, তাহলে তার ক্ষেত্রে আসলে অর্থ খুব একটা ম্যাটার করবে না। আলোচনা করতে করতে আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। একদম ছোট্ট করে জানতে চাই যে ডাক্তার হওয়ার পরে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনতে চান, একদমই ছোট করে। আমি যেটা বললাম আগে যে আমি আমার চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে চিন্তা, তার মধ্যে আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার চিন্তা যদি বলি তাহলে সবচেয়ে বড় যে একটা ইচ্ছা সেটা হচ্ছে যে আমরা বিদেশে না যাই, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে আসুক, আমাদের চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত হোক, সেই কামনা আমরা করি। জাহাঙ্গীর আলম শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগামীর বাংলাদেশে আজ সময় দেবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।